সভার সঞ্চালক ভাই শাহাবুল, উপস্থিত আছেন আমাদের নেতা, বিশেষ করে আপনাদের এই কলসুর অঞ্চলের নেতা গফফার ভাই। উনি শুধু কলসুর অঞ্চলের নেতা নন, দখল আছে ওনার আমাদের ব্লকেও দখল আছে। আমার রশিদ ভাই আমার খুব পরিচিত অনেক দিন থেকে, যেদিন উনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সেই থেকে আমার রশিদ ভাইয়ের সঙ্গে পরিচিতি। ভালো মানুষ। এখানে মেম্বার সাহেবরা আছেন, আমি নাম জানি না, আমার আগে বক্তব্য রেখে গেছেন আমার সামাদ ভাই। মনে হচ্ছে যেন ওনার বক্তব্য শুনে মনে হলো যেন উনি বিগত দিনে বোধহয় বামফ্রন্টের সঙ্গেই ছিলেন, আমাদের দলে এসেছেন। ভালো বক্তব্য রেখেছেন, গঠনমূলক। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের উপপ্রধান সাহেব, মেম্বার সাহেব আছেন, প্রধান সাহেব আছেন, সবাই আমার ইয়াং জেনারেশন এখানে যারা আছে আমাদের দলের, এবং আপনারা এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন রাজনীতি সচেতন মানুষ। নির্বাচন এসেছে, নির্বাচনের সময় আমরা সবাই আপনাদের কাছে ভোট চাইতে এসেছি ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে। ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি। তাহলে নিশ্চয়ই ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের একটা পরিচিতি আপনাদের কাছে থাকা উচিত। তিনি তিনবারের সাংসদ, আপনারাই ভোট দিয়েছেন, আমরা ভোট দিয়েছি। তিনি 3 বার সাংসদ হয়েছেন, এবারে 4র্থবারে পড়ল। কে এই কাকলি ঘোষ দস্তিদার? কাকলি ঘোষ দস্তিদার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ছায়া সঙ্গী, একেবারে ছোট বোনের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনে যত লড়াই করেছেন, সে 1993 সালের নো আইডেন্টিটি কার্ড নো ভোট, এই যে আন্দোলন কলকাতায় হয়েছিল রাইটার্স বিল্ডিংয়ের সামনে, সেখান থেকে শুরু করে ওনার 26 দিনের অনশন, নিশ্চয়ই আপনারা জানেন অনশন ধর্মঘট, সে পর্যন্ত, এবং টাটারা যে জমি কেড়ে নিচ্ছিল তার বিরুদ্ধে যে অবস্থান বিক্ষোভ হয়েছিল, সেখানেও কাকলি ঘোষ দস্তিদার। অত্যন্ত শিক্ষিতা মহিলা এবং অত্যন্ত দক্ষ। আমাদের দলের যতগুলো সাংসদ আছেন তাদের মধ্যে যারা প্রধানমন্ত্রীর বিতর্ক সভায় অংশ নেন, যারা বিভিন্ন মন্ত্রীর বিতর্ক সভায় অংশ নেন, তাদের মধ্যে অন্যতম আমাদের ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। তারই জন্য ভোট চাইতে আপনাদের কাছে এসেছি। এবার আপনারা কেন ভোট দেবেন? আপনারা অত্যন্ত সচেতন মানুষ। দীর্ঘ 34 বছর আপনারা একটা দলকে সমর্থন করেছিলেন, আমরাও করেছিলাম হয়তো। তো সেখান থেকে তাদেরকে হটিয়ে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আপনারা নির্দ্বিধায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে যাচ্ছেন। তো আমরা যারা আপনাদের কাছে বলতে এসেছি, আমরা কেন ভোট দেই, কেন ভোট দেবো, আমাদের তো একটা জিজ্ঞাসা থাকবে। প্রথম জিজ্ঞাসা হচ্ছে, দেখুন এটা গণতান্ত্রিক দেশ, এখানে গণতন্ত্র আছে, আমি গণতন্ত্রের জন্য ভোট দেই। আমি প্রথমে একটা কথা বলে রেখে দেই, আমার যেসব শিক্ষিত ভাইরা আছেন, যারা পড়াশুনো করেন, তাদের কাছে আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশের নাম কি? নিশ্চয়ই আমার শিক্ষিত ভাই বলবে ভারতবর্ষ, হয়তো একটু ইংরেজিতে বলবে ইন্ডিয়া, হয়তো হিন্দিতে বলবে হিন্দুস্তান, কিন্তু আমাদের ভারতবর্ষের আর একটা নাম আছে, সেই নামটাকে আমরা বলি সাংবিধানিক নাম। সাংবিধানিক নাম, এই সাংবিধানিক নামটা কি? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই যে কথাটা আমি বললাম, সার্বভৌম মানে কি? আমি ঘরে স্বাধীন, আমি বাইরে স্বাধীন, আমি মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান এইসব কোনো কথা নয়। আমি যেহেতু ভারতবাসী, তাই আমি ঘরে স্বাধীন, আমি বাইরে স্বাধীন। সমাজতান্ত্রিকতা মানে আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, শিক্ষা বৈষম্য, যে কোনো অর্থনৈতিক বৈষম্য, আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এর নাম হচ্ছে সমাজতান্ত্রিকতা। তারপরে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে আমি আমার ধর্মটাকে আমার মতো করে পালন করব, এতে কেউ বাধা সৃষ্টি করবে না। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ধর্ম পালন করার সময় বা আমার ধর্ম পালন করার জন্যে যেন অন্য ধর্মের ক্ষতি না হয়। যেমন ধরুন এটা রাস্তা,
তাহলে আমি যখন ধর্মীয় স্বাধীনতা পেয়েছি তাহলে আমি রাস্তার উপরে নামাজ পড়তে পারি। কিন্তু না, আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এই ধর্ম পালন করতে গিয়ে যেন অন্যের ক্ষতি না হয়, অন্যের অসুবিধে না হয়। এর নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এবারে হলো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র মানে, দেখুন আগেকার আমলে যুদ্ধ হতো, নিশ্চয়ই আপনারা জানেন। সামনাসামনি সৈন্যদের লড়াই হতো, যুদ্ধ হতো, তলোয়ার নিয়ে লড়াই হতো, ঢাল তলোয়ার থাকতো। সেইটাকে আমাদের স্বাধীন দেশে আমাদের যেসব নেতারা ছিলেন তারা সেই লড়াইটাকে একটা ভোটের মাধ্যমে করে দিয়েছেন। সেটা কি? আমি ভোট দেবো, ভোট দিয়ে একটা দলকে ক্ষমতায় আনবো, সেই দল আমার জন্য কাজ করবে, আমার সুযোগ সুবিধে দেখবে, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার আবাসন, আমার পরিকাঠামো উন্নয়ন, সমস্ত দিকে যে সরকারটা কাজ করবে আমরা তাকেই ভোটটা দেবো। এই হচ্ছে নিয়ম। যদি তা না করে তাহলে 5 বছর পরে গিয়ে আমি আমার ভোটটা চেঞ্জ করে অন্য দলকে দিয়ে দেবো। এটা হচ্ছে গণতন্ত্রের মজা এটা। দ্বিতীয় হচ্ছে প্রজাতন্ত্র মানে আমরা যাদেরকে এমএলএ এমপি করে পাঠাবো তারা নির্বাচিত করবেন রাষ্ট্রপতি, তিনিই হচ্ছেন আমাদের রাষ্ট্রের প্রধান। তো এই হচ্ছে আমার ভারতবর্ষের সাংবিধানিক নাম। সেই অধিকার নিয়ে আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম, আমরা কেন ভোট দেই। তো দীর্ঘ 34 বছর আমরা দেখেছি যে 34 বছরে বামফ্রন্ট সরকার এখানে ক্ষমতায় থাকাকালীন তারা কোনো কাজ করেনি। কাজ না করে তারা শুধু মানুষকে লাঠি ধরিয়ে দিয়েছে, তলোয়ার ধরিয়ে দিয়েছে, বোম ধরিয়ে দিয়েছে, আর শুধু লড়াই হয়েছে চারিদিকে। বলতে কষ্ট নেই, 55,000 মানুষের রক্তের বিনিময়ে 2011 সালে আমরা ক্ষমতায় এসেছিলাম। তারপর তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রকল্প চালু করেছেন, আমার রশিদ ভাই বলছিলেন 65টা প্রকল্প চালু করেছেন, যেটা সবসময় চালু আছে এবং তার অনেক সুযোগ সুবিধে আমরা হয়তো 65টা প্রকল্পের মধ্যে অনেকেই নেই। তার যে সুবিধেগুলো আমরা পাচ্ছি আমি মনে করি এটা যথেষ্ট। আমি মনে করি যে দেখুন, শহর কেন্দ্রিক উন্নয়ন হয়েছিল বামফ্রন্টের আমলে কিছু, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর দেখলেন যে গ্রাম অঞ্চলে উন্নয়ন করা দরকার। সেই গ্রাম অঞ্চলের উন্নয়ন হচ্ছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার, আপনার 100 দিনের কাজ, আপনার স্বাস্থ্য সাথী, আপনার খাদ্য সাথী, আপনার সবুজ সাথী, এরকম করে যে প্রকল্পগুলো আমাদের মধ্যে চালু আছে, বলুন আমরা প্রত্যেকে তার দ্বারা উপকৃত আছি কিনা। আমি জানি এই রাস্তা দিয়ে আমি সাইকেল করে যাতায়াত করেছি অনেক দিন, অনেক খারাপ এই রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে যাওয়া যেত না। রাস্তায় মাঝে মাঝে জিরিয়ে নিতে হতো সাইকেলে করে যেতে। আজকে আপনারা বলুন যে পরিকাঠামো উন্নয়ন এখানে হয়েছে, এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? আজকে মোটর সাইকেল পাশ দেওয়া যায় না, এত রাস্তা, যেহেতু রাস্তা হয়েছে মানুষের যাতায়াতের সুবিধে হয়েছে। তাই আমার এখানকার কৃষক ভাইরা যে মালটা তারা এখানে কষ্ট করে নিয়ে যেতে হতো সেটা তাদের সুবিধে হয়েছে। অনেক ভাড়া দিতে হতো, ভ্যান করে নিয়ে যেতে হলে, গাড়ি করে নিয়ে যেতে হলে, সেটা অনেক সুবিধে হয়েছে। তাই আপনাদের কাছে বলবো, উন্নয়ন আমরা করতে পেরেছি, আমরা সেই দাবি নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। পাশাপাশি যে দলটার বিরুদ্ধে আজকে আমরা বলতে এসেছি সে দলটার নাম হচ্ছে বিজেপি। আপনারা শুনেছেন সবাই, এখন ছেলেদের কাছে মোবাইল আছে, সব সময় তোমরা মোবাইল ঘেটে দেখো যে কি আজকের ভাই বলছিলেন মোদি বলছে মোদি কা গ্যারান্টি। আমরা বলছি মোদির গ্যারান্টি হচ্ছে চাইনিজ মাল। চাইনিজ মালের যেমন কোনো গ্যারান্টি নেই, মোদির গ্যারান্টির কোনো দাম নেই। এরকম চাইনিজ মালের কোনো দাম আছে? আজকের নিয়ে যাচ্ছেন, কালকের খারাপ হয়ে যেতে পারে। আর মোদির গ্যারান্টি দিচ্ছে এটা চাইনিজ মাল, ইউজ অ্যান্ড থ্রো। ভোট এসছে, সে ভোটের প্রচার করবে, ভোট মিটে যাবে, আপনার কথা ভাববে না। এ কথা শুধু পশ্চিম বাংলার মানুষের নয়, এ কথা সারা ভারতবর্ষের মানুষের একটাই মাত্র কথা। 10 বছরে নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের জন্য কিছু করেনি, সে যদি ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়েছে। আজকের যখন সে বিপদে পড়ে গেছে তখন সে হিন্দু মুসলমান করে ভোটের চাকাটাকে, ভোটের নীতিটাকে, ভোটের আদর্শটাকে, বাংলার ভারতবর্ষের সংস্কৃতিটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। লড়াইটা যেন হিন্দু মুসলমানের মধ্যে করে দিতে চাইছে। নিশ্চয়ই আপনারা তার বক্তব্য শুনেছেন, মোবাইলে শুনেছেন, টেলিভিশনে দেখছেন, খবরের কাগজে শুনেছেন। তাদের বিরুদ্ধে আমাদের কি একটা লড়াই, এক নারা एक ही काम, झूठ बोलो सुबह शाम,
पकड़ा गए तो जय श्री राम, ये स्लोगान चलছে। एक ही नारा, एक ही काम, झूठ बोलो सुबह शाम, पकड़ा गए तो जय श्री राम। আমি বলতে চাই, যদি আমাদের বক্তব্য আমার বিজেপির বন্ধুরা শুনে থাকেন, রাম মন্দির হয়েছে অযোধ্যায়, কি স্লোগান দিচ্ছে? অযোধ্যা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। আমি একজন মুসলমান হিসেবে আমার দিলে কথাটা লাগে, আমার অন্তরে কষ্ট হয়। কাশী মথুরায় যে মসজিদ আছে আমাদের, সেগুলো ভেঙে ওরা আবার মন্দির তৈরি করবে। আমরা বলতে চাই, সংখ্যাগরিষ্ঠতার কারণে সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার ভারতবর্ষ কোনোদিন মেনে নেয়নি, হয়তো আগামী দিনও মেনে নেবে না, কিন্তু কথাটা শুনে কষ্ট হয়। তাই এলাকার আমার বিজেপি বন্ধুদের কাছে বলবো, রাম মন্দির হয়েছে বিজেপির কথায় নয়, কিন্তু রাম মন্দির হয়েছে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অর্ডারে। আমি বিজেপির বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে চাই, যদি আপনাদের নেতারা এদিকে আসে, একটা বার জিজ্ঞেস করবেন যে রাম মন্দির হলো, এটা তো আমাদের জন্য খুব ভালো হলো। রাম মন্দির একদিকে হলো, কিন্তু মুসলমানদের 5 একর জমি দেয়া হলো মসজিদ তৈরি করবার জন্য। এ কি ঘোটালা আমাদেরকে একটু বলো। রাম মন্দির হয়েছে, সেটা তো আমার পাওনা ছিল, আমরা পেয়ে গেছি। তাহলে মুসলমানদের সন্তুষ্ট করবার জন্য 5 একর জমি দেয়া হলো মসজিদ তৈরি করবার জন্য, কেন? তাহলে নিশ্চয়ই একটা ঘোটালা এর ভিতরে আছে, নিশ্চয়ই একটা ঘোটালা হয়েছে এর ভিতরে। তাই আমি আমার বিজেপির বন্ধুদের কাছে আমার প্রশ্ন, আপনি বলুন, বুকে হাত রেখে বলুন, আপনি কবে রামকে চিনেছেন? আমার বিজেপির বন্ধুরা, আমার দাদা এখানে আছে উপপ্রধান সাহেব, বাংলায় ভগবান শ্রী রামচন্দ্রকে কবে চিনেছে বাংলার মানুষ? 1526 খ্রিস্টাব্দ বাবর ক্ষমতায় এসেছিল। আমি জানতে চাই, গুটি কয়েক মানুষ নিয়ে ভারতবর্ষে এসেছিল বাবর, কারা তার সঙ্গ দিয়েছিল? কারা তার সঙ্গে লড়াই করে ইব্রাহিম লোদিকে হারিয়েছিল? 26 সালে ক্ষমতা এলো, বাবর খুব বেশি দিন রাজত্ব করতে পারেনি, 4 বছরের মতো রাজত্ব করেছিল, তারপর তিনি শেষ হয়ে গিয়েছিল, তার ছেলে হুমায়ুন বসেছিল। আমি বলতে চাই, রামকে বাংলা কবে চিনেছে? 1576 খ্রিস্টাব্দে রচনা হয়েছে রামচরিত মানস, কীর্তিবাস ওঝা। তাই বাংলার মানুষ, বাংলার বিজেপিরা যদি বলে আমার রাম মন্দির নিয়ে আমি খুশি, আমার প্রশ্ন থাকলো, বাবর এসেছিল 1526 খ্রিস্টাব্দে, আর রামচরিত মানস রচনা হয়েছে 1576 খ্রিস্টাব্দে। তাহলে বাবর রামের জায়গায়, রামের জন্মস্থানে মন্দির করেছে, এ কথাটা বলেন কোন এতে? আমি বুঝতে পারি না। আমি আপনাদের কাছে বলতে চাই, বিজেপির বন্ধুরা, যে খেলা আপনারা খেলতে চাইছেন, আমার কথাটা শুনে রাখবেন। আমি আপনাকে একটা কথা বলি, শ্রীমদ্ ভগবত গীতায় একটা কথা আছে, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ার নাককে ডেকে বলেছিল, কালিয়া তুমি সরোবরে বিষ ঢালিয়াছ কেন? দেখছো না সরোবরের জল পান করিয়া কত প্রাণী প্রাণত্যাগ করিতেছে? উত্তরে কালিয়া নাগ বলেছিল, প্রভু আপনি তো আমার মধ্যে বিষ দিয়েছেন, তাই আমি বিষ ঢালিয়াছি। আমি বিজেপির বন্ধুদের কাছে বলবো, কেন এই বিষ ঢালছেন? ভারতবর্ষে কেন এই বিষ ঢালছেন? কেন মিথ্যা কথা বলছেন মানুষের কাছে? কেন হিন্দুদেরকে মুসলমানদের উপরে খেপিয়ে তুলছেন? বারে বারে বলছেন হিন্দুদের কাছে, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। লজ্জা হওয়া উচিত। ভারতবর্ষের 84-85% হিন্দু, সেখানে বলা হচ্ছে হিন্দু খাতরে মে হ্যায়। কাদের থেকে খাতরে মে হ্যায়? মুসলমান থেকে খাতরে মে হ্যায়। আপনারা জানেন 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষে মুসলিম জনসংখ্যা মাত্র 14.5%। সেখানে বিজেপির বন্ধুরা, আমার বিজেপির বন্ধুরা প্রচার করছে যে মুসলমানদের জন্য হিন্দু খাতরে মে হ্যায়। আমি বলি বিজেপির বন্ধু, মনটাকে বড় করুন, দেশটাকে ভালোবাসুন। দেশকে ভালো না বাসলে দেশের মানুষকে ভালোবাসতে পারবেন না। আমরা ভালোবাসি এই দেশকে, হাজার হাজার লক্ষ লক্ষ মাওলানার ফাঁসির বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। আমরা ভালোবাসি হিন্দু মুসলমানকে, আমরা সবাই ভালোবাসি। তাই আমাদের একটাই মাত্র স্লোগান, হিন্দু মুসলিম শিখ ইসাই মিলকে বলো ভাই ভাই। হিন্দু মুসলিম শিখ ইসাই মিলকে বলো ভাই ভাই, এটা হচ্ছে আমাদের স্লোগান। তাই আমি আপনাদের কাছে বলতে চাইছি, বিজেপির বন্ধুরা, হিন্দু খাতরে মে হ্যায়। 2% হিন্দু বাস করে ইন্দোনেশিয়ায়, চলে যান, মাত্র 2% হিন্দু বাস করে সেখানে।
11,000 মন্দির আছে, হিসা কেন হিন্দু খাতরে মে নেই হয়। আজকে চলে যান মালয়েশিয়ায়, সেখানে অল্প সংখ্যক হিন্দু বাস করে, খাতরে মে নেই হয়। চলে যান আপনি সিঙ্গাপুরে, সেখানে অল্প সংখ্যক হিন্দু বাস করে, খাতরে মে নেই হয়। চলে যান আপনি দক্ষিণ আফ্রিকায়, সেখানে অল্প সংখ্যক হিন্দু বাস করে, খাতরে মে নেই হয়। আর 85% হিন্দু ভারতবর্ষে বাস করে, আর আপনারা হিন্দুদের মধ্যে এই বিষ ছড়িয়ে দিচ্ছেন হিন্দু খাতরে মে হয়। তাই বলছি বন্ধু, আমরা নির্বাচনটা নির্বাচনের মতো করে করতে চেয়েছিলাম, মানুষের কাছে আসব, আমার নেত্রী আমার মুখ্যমন্ত্রী কি কাজ করেছে সেই কথা বলতে, কিন্তু সম্পূর্ণ চাকাটাকে ঘুরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। যখন তিনি দেখছেন দেশের হাব ভাব ভালো না, মানুষ আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চাকাটা ঘুরিয়ে দিয়ে হিন্দু মুসলমানের লড়াইতে লাগিয়ে দিয়েছেন। আমার ভাই বলছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানেন ইন্ডিয়া যে জোটটা হয়েছে, এই ইন্ডিয়ার জোটের নামটা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমার পশ্চিমবাংলার কিছু কংগ্রেসি নেতার জন্যে আজকের এই বাংলায় জোটটা হয়নি। দুটো জায়গায় জোট হয়নি, সে জায়গাটা হচ্ছে আপনার পাঞ্জাব আর আমাদের পশ্চিমবাংলা। বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে সেখানে। আমাদের নেত্রী ঘোষণা করেছেন ইন্ডিয়া ক্ষমতায় এলে আমরা সমর্থন করব, আমরা হয়তো সরকারেও যাবে, হয়তো এখন বলেছে যে আমরা বাইরে থেকে সমর্থন করব, তারা সমর্থন করবে। আমি আপনাদের কাছে বলতে চাইছি বন্ধু, যে ভুল পথে পা দেবেন না। আজকে আমাদের এখানে দেখছি আমাদের কিছু মানুষ যারা আমাদের সঙ্গে অনেকে ছিল আবার ছিল না, তারা আজকের এখানে আইএসএফ করে আমাদের ভোটটাকে কাটাকাটি করার চেষ্টা করছে। লাভ হবে না। আমি আপনাদের কাছে বলতে চাইছি বন্ধু, অনেকবার আপনাদের কাছে বলেছি 2021 সালে জন্ম হয়েছে, আপনারা পারলেন না একটা জায়গায় টিকে থাকতে পারেননি। আপনারা কাদের নিয়ে লড়াই করতে যাচ্ছেন? সেদিন আপনাদের কাছে আমরা বলেছিলাম যে কাদের নিয়ে লড়াই করতে যাচ্ছেন? যারা 34 বছর একেবারে পাষণ্ডের মতো রাজত্ব চালিয়েছে এই এই পশ্চিমবাংলার বুকে, যাদের লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা ক্ষমতায় এসেছি, তাদের সঙ্গে জোট করে আজকে আপনারা গিয়েছেন। আজকে কি হলো? আপনারা জোট করতে পারলেন না, বামফ্রন্টের সঙ্গে বা সিপিএম এর সঙ্গে জোট করতে পারলেন না, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জোট করতে পারলেন না। আজকে আপনারা আলাদা লড়াই করতে এসছেন। সামান্য 2021 সালে জন্ম, এখনো আপনাদের গা থেকে আঁতুর কাটেনি। আপনি এরই মধ্যে একটা দলের সঙ্গে থাকতে পারলেন না, আর আপনারা দেশ চালানোর কথা ভাবছেন। বন্ধু, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা জেলা পরিষদ নির্বাচন নয়, এটা পঞ্চায়েত সমিতির নির্বাচন নয়। এই নির্বাচনে ঠিক হবে ভারতবর্ষের মানুষ কি খাবে, এই নির্বাচনে ঠিক হবে মুসলমানরা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে তারা রাস্তায় চলতে পারবে কিনা, এইটাই ঠিক হবে আমার মুসলিম বাড়ির মেয়েরা তারা হিজাব পরে রাস্তায় চলতে পারবে কিনা, এই নির্বাচনে ঠিক হবে মুসলিম ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করতে পারবে কিনা। কেন এই কথাটা আমি বললাম? আপনারা নিশ্চয়ই জানেন আজকের অশোকনগরে বক্তব্য রাখতে এসছে বিজেপির একজন সবচেয়ে বড় নেতা, একেবারে সবচেয়ে বড় চোর হেমন্ত বিশ্ব শর্মা, যাকে তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। ওই বদমাইশ লোকটা কংগ্রেসের সঙ্গে ছিল, কংগ্রেসের সঙ্গে থাকাকালীন এত টাকা চুরি করেছে যে ওর বিরুদ্ধে সিবিআই ইডি লাগিয়ে দিয়ে যখন পেরেশান হয়ে যাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, ও সেখান থেকে পালিয়ে বিজেপির কাছে যখন গেছে, বিজেপির কাছে গিয়ে ও পরিষ্কার হয়ে গেছে, ও বিজেপিতে যোগ দিয়েছে, তাকে মুখ্যমন্ত্রী করেছে। সেই রাজ্যে, সেই আসামে খবরের কাগজ খুলে দেখুন, নেটটা খুলে দেখুন, আমার যুবক ছেলেরা আজকের গুগলটা সার্চ করে দেখো, 700 মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, 700 মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আরো বন্ধ করে দেওয়া হবে, পরিকল্পনা চলছে। আজকের সেখানে হেমন্ত বিশ্ব শর্মা বলছে আমরা মিয়া মুসলমানদেরকে ভোট নেব না, মিয়া মুসলমানদের ভোট আমরা নেব না। যদি এ কথা কোনো মুখ্যমন্ত্রী বলে থাকে, তাহলে সেখানকার মুসলমানরা কিভাবে আছে একটাবার আপনারা ভেবে দেখুন। তাই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, ভোটটাকে ভাগাভাগি করবেন না। আমার আব্বাস সিদ্দিকী ভাইজান, আমার নওশাদ সিদ্দিকী ভাইজান, তারা আজকের ভোটের লড়াইতে নেমেছে। আমার নিশ্চয়ই আমি তাদের মান্যতা দেই, যেহেতু তারা ফুরফুরার মানুষ। আমি ফুরফুরাকে ভালোবাসি, বছরে একবার করে ফুরফুরা শরীফে যাই, তাদের কাছ থেকে দোয়া আনতে যাই। কিন্তু নির্বাচনের সময় যখন এই সংকট মুহূর্তে মুসলমান পড়েছে, কোথায় আছেন বন্ধু? একটা বারও তো বললেন না। আজকে আমার রশিদ ভাই বলছিল 100 দিনের কাজ করেছে বাংলার মানুষ, 100 দিনের কাজে আজকে টাকা আটকে রেখে দিয়েছে। শুনলে তাজ্জব হয়ে যাবেন আপনারা। আমরা কি তাদের কাছে ভিক্ষা চাইছি? আমরা কি নরেন্দ্র মোদীর কাছে ভিক্ষা চাইছি? আমরা বলেছি আমাদের যে টাকা, সে টাকাটা আমাদের
আমাদের দিয়ে দাও, কোন টাকা আমাদের। আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমার রাজ্য থেকে 5 বছরে 4,06,000 কোটি টাকা তারা ট্যাক্স বাবদে এই রাজ্য থেকে নিয়ে যায়। বিনিময়ে আমাদেরকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী 1,06,000 কোটি টাকা ফেরত দেওয়ার কথা আমাদের উন্নয়নের জন্য। তারা 2021 সাল থেকে সেই টাকা আমাদের দিচ্ছে না। আমরা যখন আন্দোলন করেছিলাম, কই একবারও তো নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলতে দেখিনি যে 100 দিনের টাকা গরিব মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হোক। একবারও তো বলতে দেখিনি যে ঘরের টাকা যারা পায়নি তাদের টাকা ফেরত দেওয়া হোক। কই একবারও তো বলতে দেখিনি। আজকের আপনি মানুষের কাছে এসে বিভ্রান্তি করা বক্তব্য দিয়ে আজকের নিয়ে যায়, আজকে ভোট নিতে চাইছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, সন্ত্রাসের গল্প বলছে। সন্ত্রাস কাকে বলে আমরা দেখেছি সন্ত্রাস কাকে বলে। পাষণ্ডদের ঔরসজাত খনি দর্শক হারমাদ, যাদের অসুরিয়ে তাণ্ডব 34 বছর ধরে প্রত্যক্ষ করেছে বাংলার মানুষ, তাদেরকে সন্ত্রাসের গল্প শোনাতে আসছেন। আমরা ভুলে যাইনি তাপসী মালিকের সেই হত্যাকাণ্ড। আজকের সেই খবরের কাগজটা যখন চোখে পড়ে তখন আমরা দেখি যেন তাপসী মালিক সেই পোড়া শরীরটা, কি অপরাধ ছিল মেয়েটার। সেই মেয়েটা তার বাবার এক চিলতে জমি টাটাদের কারখানায় দিতে চায়নি, এই ছিল তার অপরাধ। 18 বছরের মেয়ে, সদ্য যৌবনা মেয়ে, আর কদিন পরে হয়তো তার বিয়ে হয়ে যেত। জমিটা দেয়নি, সে জমি রক্ষা কমিটিতে নাম লিখিয়েছিল। তাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা সেই মেয়েটাকে, সেই আন্দোলনটাকে স্তব্ধ করবার জন্য তাকে ধর্ষণ করে পুড়িয়ে খুন করে দিয়েছিল। আমার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা, ফরওয়ার্ড ব্লকের বন্ধুরা যদি এখানে থেকে থাকেন অস্বীকার করতে পারবেন, কোথায় সে দেবু মালিক, কোথায় সে শহীদ দত্ত, তারা তো সেই অপরাধী ছিল। আমরা ভুলে যাব সে কথা, ভুলে যাব নন্দীগ্রামের কথা। চারিদিক থেকে বামফ্রন্টের বন্ধুরা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা, যারা পুলিশের কাছ থেকে পোশাক নিয়ে হাওয়াই চটি পাই দিয়ে নন্দীগ্রামে চারিদিক থেকে ঘিরে ধরে মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল। কত মানুষ মরেছিল আমি বলতে পারবো না, তবে একটা কথা বলি, এখনো পর্যন্ত 7 জন মানুষের লাশ বাংলার মানুষ দেখতে পায়নি, তার বাড়ির লোকেরা দেখতে পায়নি। এই ছিল বামফ্রন্টের অত্যাচার। তাদের সঙ্গে হাত মিলিয়ে 21 সালে নির্বাচন করে আপনি কিছু ভোট পেয়েছেন আমি জানি। আজকের যে ভোট পেয়েছেন, বগল বাজাচ্ছে আইএসএফ এর বন্ধুরা। আমাদের কত ভোট দেখো, আমাদের কত ভোট দেখো। এবারে দেখব জোট হয়নি আইএসএফ এর বন্ধুরা, সিপিএম এর সঙ্গে জোট হয়নি। সিপিএম তোমাদেরকে আর ভোট দেবে না। তোমরা যে নাচানাচি করছিলে, লড়াই করছিলে, তা কিন্তু শেষ হয়ে গেল। তাই আমি এক জায়গায় বলেছিলাম, খানার উল্কো গঙ্গায় পড়েছে, বড্ড লাপালাপি করছে, এখনো বড় মাছের হা দেখিনি। এবারে দেখবে কিন্তু 2024 সাল সিপিএম চাইছে যে ভোটগুলো আমরা আইএসএফকে দিয়েছিলাম, আইএসএফ নাচানাচি করছে, সেই ভোটগুলোকে সিপিএম টেনে আনার চেষ্টা করছে। আর আইএসএফ এর বন্ধুরা বলছে আমাদের যে ভোট ছিল সে ভোটগুলো আছে কিনা তারা আজকে ছবি টাঙিয়ে মিটিং মিছিল করে বলতে চাইছে। আমি জানতে চাই এলাকার আমার যেসব বন্ধুরা আছেন, বন্ধু ছোট্ট একটুকু জায়গা নয়, কুয়োর ব্যাং, কুয়োর মধ্যে থেকে সারা পৃথিবীটাকে দেখে, এরকম করে না দেখে বাইরে বাড়ান। বারাসাত লোকসভা কেন্দ্র এইটুকু জায়গা নয়, মনে হয় 20 লক্ষ ভোটার আছে। শুধু দেগঙ্গা নয়, দেগঙ্গায় 70% মুসলমান। সেখানে এসে হয়তো আপনি একটু সুড়সুড়ি দিতে পারেন, যেহেতু আপনার কাছে একটা সার্টিফিকেট আছে যে আপনি ফুসফুরফুরার ছেলে, এই সার্টিফিকেট আছে বলে হয়তো আপনি সুড়সুড়ি দিতে পারেন। কিন্তু রাজারহাট, নিউ টাউন, মধ্যমগ্রাম, বারাসাত, অশোকনগর, হাবড়া, এখানে আপনার সংগঠন কোথায়? তাই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, আমার আইএসএফ এর বন্ধুরা যারা আইএসএফ কে ভোট দিতে চাইছেন, ভুল হয়তো হতে পারে। আমার শাহাবুল, আমার গপ্পার ভাই, আমার রশিদ ভাই, হয়তো কারোর থেকে একটু আঘাত আপনি পেতে পারেন, হয়তো ভুল বোঝাবুঝি একটা হয়েছে। ফিরে আসুন, উন্নয়নের সঙ্গে সামিল হন, কারণ মানুষ উন্নয়ন চায়। যেদিকে উন্নয়ন থাকবে ভোট দেওয়ার সময় নিশ্চয়ই তার হাতটা সেই দিকেই চলে যাবে। আসুন, উন্নয়নের সঙ্গে সামিল হন, মানুষকে ধোঁকা দেবেন না। বড় কষ্ট বর্তমানে, আজকে নরেন্দ্র মোদীর রাজত্ব করে কৃষক শান্তিতে নেই, মুসলিমরা শান্তিতে নেই, দলিতরা শান্তিতে নেই, আদিবাসীরা শান্তিতে নেই, তপশিলি জাতি উপজাতি তারা শান্তিতে নেই। সেই সময় ভোটটাকে ভাগাভাগি করে বিজেপির হাতটাকে শক্ত করবেন না। আমি অনুরোধ করব আপনাদের, চেয়ে দেখুন আজ ভারতবর্ষের দিকে কৃষকরা মরে যাচ্ছে,
নরেন্দ্র মোদী আজকে জানেন 10 বছরে 16 লক্ষ কোটি টাকা তার বন্ধু ব্যবসাদারদেরকে মাফ করে দিয়েছে। যদি ওই টাকার একটা ছোট্ট অংশ সারা ভারতবর্ষের কৃষকদের জন্য তিনি মাফ করে দিতেন, যদি সারে ভর্তুকি দিতেন, যদি 20 তেলে ভর্তুকি দিতেন, আমার কৃষক ভাইদের মুখে হাসি ফুটতে পারত। তিনি না করে তিনি আজকের সেই বড় বড় শিল্পপতিদের টাকা ছিঁড়ে দিয়েছেন। আমি কিভাবে আপনাদেরকে বলবো, নরেন্দ্র মোদীর রাজত্বে দুটো ভারতবর্ষ হয়েছে। একটা হচ্ছে গরিবের ভারতবর্ষ, আর একটা হচ্ছে আমিরের ভারতবর্ষ, বড় লোকেদের ভারতবর্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো, আজকের আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে যে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আমি জানতে চাই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, যার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার, হয়তো 5টা কার্ড তার হাতে আছে, বলুন আপনি বছর সব মাসে কতটা করে চাল পান, বলুন কতটা করে আটা পান। যাক, আপনার কাছ থেকে হিসাব নিচ্ছি না, আমি দিচ্ছি। আমি এ মাসে 36 কেজি চাল পেয়েছি, সমপরিমাণ আটা পেয়েছি। বাড়িতে জিজ্ঞেস করিনি আটাটা কত প্যাকেট। আমি একটা হিসাব করুন আপনি। আমার আইএসএফ এর বন্ধুরা, তুমিও হিসাব করো, বাড়িতে যাও, আমার ভাবিকে জিজ্ঞেস করো, আমার চাচিমাকে জিজ্ঞেস করো, যে বলো 1 মাসের চাল কতটা পেয়েছি আমি, ওই চালটা বিক্রি করলে কত টাকা হবে, আটাটা কত পেয়েছি, ওই আটাটা বিক্রি করলে কত টাকা হবে। আমার বাড়িতে 4 জন লক্ষ্মীর ভান্ডার পায়, তাহলে মাসে আমি 4000 টাকা পাচ্ছি। 1 বছর পরে গিয়ে সেই টাকাটা 48,000 টাকা। তাহলে চালের টাকা আর এই লক্ষ্মীর ভান্ডারের টাকা, বলুন যদি কৃষক বন্ধুর টাকা কেউ পেয়ে থাকেন, বছরে কত টাকায় কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, সেই টাকাটা এর সঙ্গে যুক্ত করুন। বলুন আপনার বাচ্চাটা স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, কত টাকা স্কলারশিপ পায় বছরে, সে টাকাটা এর সঙ্গে যুক্ত করুন। বলুন আপনার বাড়িতে যদি একটা মেয়ের বিয়ে হয়ে থাকে, সে যদি রূপশ্রীর টাকা 25,000 পেয়ে থাকে, সে টাকাটা এর সঙ্গে যুক্ত করুন। বলুন যদি আপনার মেয়ে কন্যাশ্রী পেয়ে থাকে, তাহলে সেই টাকাটা এর সঙ্গে যুক্ত করুন। এরকম যে উপকারগুলো স্বাস্থ্যসাথী কার্ডে, বিশ্বাস করুন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার স্ত্রীর জরায়ুতে যখন টিউমার হয়েছিল, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম কি করব। স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আমি একটা নার্সিংহোমে চলে গেলাম, আমার অপারেশন হয়ে গেল। সেখান থেকে 20,000 টাকা আমার স্বাস্থ্যসাথী কার্ড থেকে কেটে নিল, আমার স্ত্রীর অপারেশন হয়ে গেল। আমি বাড়িতে হাসতে হাসতে আমার স্ত্রীকে নিয়ে বাড়ি এলাম। সেই টাকাটা এর সঙ্গে যুক্ত করুন, করার পরে আপনি হিসাব করুন 1 বছরে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা আপনাকে দিয়েছে 1 বছরে। ও আমার আইএসএফ এর বন্ধু, তুমি কি অস্বীকার করতে পারবে যে টাকাটা তুমি পাওনি? ও আমার ফরওয়ার্ড ব্লকের বন্ধু, তুমি কি অস্বীকার করতে পারবে যে না তুমি এই টাকাটা পাওনি? ও আমার সিপিএম এর বন্ধু, তুমি কি অস্বীকার করতে পারবে যে তুমি এই টাকাটা পাওনি? টাকাটা যখন পেয়েছি, একটা সরকার যখন পেয়েছি, সেই সরকার যখন আমার উন্নয়নে এতগুলো প্রকল্প দিচ্ছে, তখন তাকে আটকানোর জন্যে কেন আমি পথে কাঁটা ফেলে দেব, কেন আমি বিরোধিতা করব? আর এই লোকসভার নির্বাচন যদি আপনার রাগ থেকে থাকে, দেখা যাবে পঞ্চায়েতের নির্বাচনে, আবার দেখা যাবে জেলা পরিষদের নির্বাচনে, দেখা যাবে বিধানসভা নির্বাচনে। কিন্তু আজ দেশ বাঁচানোর লড়াই, আজকে সংবিধান ধ্বংস করে দিচ্ছে বিজেপি। যদি সংবিধান ধ্বংস হয়ে যায়, বিশ্বাস করুন আমার ছেলেটা আজ স্কুলে পড়াতে পারবো কিনা, আমি আজকের রাস্তার ধারে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারবো কিনা, এর সংশয় দেখা দিয়েছে সারা ভারতবর্ষে। নিশ্চয়ই আপনারা শুনেছেন, বিজেপির সাংসদরা, বিজেপির মন্ত্রীরা সবাই বলছে, দেশে যদি 4র্থবার বিজেপি সরকার ক্ষমতায় আসে, সংবিধান পাল্টে দেয়া হবে। যদি সংবিধান পাল্টে যায়, আজকে যে নাচানাচি আপনি করছেন, কালকে আবার ভোট চাইতে আসতে পারবেন কিনা একটাবার ভেবে দেখুন। আমার আইএসএফ এর বন্ধু, আমার ফরওয়ার্ড ব্লকের বন্ধু, যদি আজকে নির্বাচন শেষ করে দেয়, আর নির্বাচন হবে না, এই চাল নিয়ে চলছে বিজেপি, তার সেই চালকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে আপনাদের। তাই আমি বলবো, বিভ্রান্তিতে পা না দিয়ে, প্ররোচনায় পা না দিয়ে, দেশ আজ সংকটে পড়েছে। যখন দেশ সংকটে পড়েছে, তখন আমার জাতের মুসলমান বন্ধুরা তারা এগিয়ে এসে লড়াইয়ের ময়দানে নেমেছে। যদি বিশ্বাস না হয়, আজকের যারা আমার দিকে আঙুল তুলে বলছে মুসলমানরা ভালো শিক্ষিত নয়, তাই তারা চাকরি পায় না, আমি আপনাদের কাছে বলতে চাই, ডক্টর মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, নিশ্চয়ই আপনারা শুনেছেন, ডক্টর মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি বলেছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম, ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন।
শুনে রাখুন, এটা মুসলমান। জওহরলাল নেহরু বলেছেন, যদি ভারতবর্ষে মুসলমানদের আগমন না ঘটত, অদ্যাবধি ভারতীয়রা অন্ধকারে নিমজ্জিত থাকিত। তাই যখন যখন সমস্যা হয়েছে ভারতবর্ষে, আমরা এগিয়ে গিয়েছি, নিঃস্ব হয়েছি, রিক্ত হয়েছি, সর্বহারা হয়েছি, কিন্তু লড়াইয়ের ময়দান থেকে এক পা পিছিয়ে আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বক্তব্য রাখছি। আজ আমার ভাইয়েরা শক্ত হয়ে দাঁড়ান, মমতার বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন। এর লড়াইতে জিততেই হবে, নইলে সমূহ বিপদ আমাদের সামনে। একটাবার ভেবে দেখুন, কত মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আজ ভুলুণ্ঠিত হতে চলেছে। আজকের শেষ করে দিতে চাইছে বিজেপির বন্ধুরা। তাই আমি বক্তব্য দীর্ঘায়ু করব না, অনেক বক্তা এখানে উপস্থিত আছে, তারা বক্তব্য রাখবে। শুধু আপনাদের কাছে আমি একেবারে করজোড়ে, বিশেষ করে রাগ করুন আর বেজারি হন, আমি আমার আইএসএফের যেসব বন্ধুরা আছেন, আমার সাহাবুল আছে, আমার গপ্পার ভাই আছে, আমার উপপ্রধান সাহেব আছে, প্রধান আছে, মেম্বাররা আছে, আপনাকে শপথ দিয়ে বলে গেলাম, এদের সঙ্গে যোগাযোগ করুন, উন্নয়ন করুন বাংলার। আবারও দিন ফিরে আসবে, উন্নয়ন করুন। একটা কথা ভুলে যাচ্ছি, না বললে নয়, তাই আমি আবার একটু ব্যাকে ফিরে যাচ্ছি, কেউ কিছু মনে নেবেন না। সে কথাটা হচ্ছে, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, ইন্ডিয়া জোটের ম্যানিফেস্টোতে 5টা গ্যারান্টি দেওয়া হয়েছে। তার প্রথম গ্যারান্টি, নরেন্দ্র মোদী 10 বছরে 30 লক্ষ পদ খালি রেখে দিয়েছে। ক্ষমতায় আসলে প্রথমে এই 30 লক্ষ পদ পূরণ করা হবে। নাম্বার 2, মনরেগা চালু করা হবে, মনরেগা সব মহিমায় ফিরে আসবে। এবং যেখানে আপনাদের রোজ ছিল কত টাকা আমি জানি না, মনরেগার সর্বনিম্ন রোজের দাম 400 টাকা হবে। এটা ইউপিএ আমার ইন্ডিয়া জোটের ম্যানিফেস্টোতে বলা হয়েছে। আর কি বলা হয়েছে, আমার যেসব মায়েরা, সবাই ধরে নেবেন না কিন্তু, ধরুন গ্রামে যারা একেবারে নিডি পার্সন, গরিব মানুষ, সেই বাড়ির একজন মহিলাকে মাসে 8,500 টাকা করে তার ভর্তুকি দেয়া হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার দেয়, তিনি গরিব হতে হবে পাড়ায়। হয়তো যাও দেখা যাবে একটা পাড়ায় 100 জন মানুষ বাস করে, তার মধ্যে 20 জন গরিব মানুষ। সেই গরিব বাড়ির একজন মহিলাকে মাসে 8,500 টাকা, মানে বছরে 1 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে দেয়া হবে। নাম্বার 4, যেসব ছেলেরা বিএ পড়েছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সেটা কলেজ থেকে হোক আর ইউনিভার্সিটিতে হোক, ওদেরকে একটা কাজ দেয়া হবে। সে কাজটা পাবলিক সেক্টরে হতে পারে, সরকারি কোনো জায়গায় হতে পারে। ওদেরকেও 8,500 টাকা করে মাইনে দেওয়া হবে এবং ওদেরকে বলা হবে যে তুমি কাজের জন্য তুমি তৈরি হও, তুমি ট্রেনিং নাও। যদি সে ট্রেনিং করে কোনো ভালো জায়গায় কাজ পেয়ে যাবে। আর নইলে এটা এই 1 লক্ষ টাকা করে বছরে ওকেও দেয়া হবে। আর কৃষকদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। কৃষকদের মাল বিক্রি, কৃষকদের উৎপাদন, কৃষকদের ভর্তুকি, কৃষকদের ঋণ মাফ। যে ঋণ তারা করেছে ব্যাংক থেকে, ঋণ দিতে পারছে না, ঋণের জন্য ঘুমোতে পারছে না, সেই ঋণ মাফ করে দেওয়া হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে যদি ওই উন্নয়নটা যুক্ত হয়, তাহলে সোনে পে সোহাগা, নিশ্চিত জেনে রাখুন। তাই আমি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, আমার আইএসএফের বন্ধুর কাছে বলবো, ভুল বুঝবেন না। এই নির্বাচনে আপনার কিচ্ছু যায় আসে না। কটা ভোট, কতটা ভোট পাবেন, আপনার নিজেরও কোনো হিসাব নেই। কিন্তু জেনে রাখুন, আমরা জিতবো ইনশাআল্লাহ। আমরা জিতবো কেন না, আমাদের জেতার জায়গা রয়েছে। এই যে 7টা বিধানসভার মধ্যে এমএলএ আমাদের, জেলা পরিষদ আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, মেম্বার আমাদের, পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের, জেলা পরিষদ আমাদের। তাই আমরা দাঁড়িয়ে বলতে পারি আমরা জিতবো। কিন্তু বন্ধু, আজকের এই আপনারা বামফ্রন্টের সঙ্গে জোট করেননি, কটা ভোট আপনি পাবেন আমি জানি না। যদি বামফ্রন্ট তার ভোট ফিরিয়ে নিয়ে যায়, আমি আশা করছি আমার নওশাদ সিদ্দিকী ভাইজান, আমার মুসলমান ভাই, তার জামানত জব্দ না হোক, এটাই আমি চাই। তাই হয়তো জামানত বাঁচাতে পারবেন কিনা সন্দেহ। তাই আসুন, আমাদের গফফার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, রশিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সাহাবুলের সঙ্গে যোগাযোগ করুন, করে মানুষের উন্নয়নটাকে আরো ত্বরান্বিত করুন। আর 1 জুন আপনারা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে
আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন। খেয়াল রাখবেন, মা বোনেদেরকে একটু আগে দেবেন, দিয়ে আপনারা পরে যাবেন এবং সবাই সতর্ক থাকবেন। ইভিএমে একটা কারচুপি হওয়ার আশঙ্কা করছে সারা ভারতবর্ষের ইন্ডিয়া জোটের নেতৃত্ব। কেন? নিশ্চয়ই আপনারা শুনেছেন যে উত্তরপ্রদেশে একটা জায়গায় ভোট দিচ্ছে সাইকেলে, চলে যাচ্ছে পদ্ম ফুলে। আমাদের বাংলায় হয়েছে, ভোট দিচ্ছে জোড়া ফুলে, চলে যাচ্ছে পদ্ম ফুলে। তাই ভোটটা দেওয়ার পর ভিভিপ্যাটে যে ছবিটা আসে সেটাকে একটু পরখ করবেন, করে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয় করবেন। আমাদের প্রার্থী বলবো না, এ প্রার্থী আমার, এ প্রার্থী আপনার, এ প্রার্থী জেতা মানে ভারতবর্ষ জিতবে। ভয় নেই, আছে আমাদের সঙ্গে ইন্ডিয়া জোট, ভয় নেই, আছে আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আছে একটা কথা, কে? আমাদের দেশের অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম শুনেছেন নিশ্চয়ই, শিক্ষিত ছেলেরা জানে, যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। তিনি বলেছেন, মোদি ক্যান নট চেঞ্জ ইন্ডিয়ান কনসেপশন, মোদি ক্যান নট চেঞ্জ ইন্ডিয়ান কনসেপশন দ্যাট ইট ইজ জাস্ট এ হিন্দু নেশন। পারবে না মোদি কোনোদিন, কিন্তু তবুও সতর্ক হওয়ার জরুরি, সতর্ক হতে হবে। আমি দেখে শুনে যদি কাঁটায় পা দেই, কাঁটা আমাকে ক্ষমা করবে না। আমি দেখে শুনে যদি আগুনে হাত দেই, আগুন আমাকে ক্ষমা করবে না। তাই সকলের কাছে আবারও অনুরোধ করে গেলাম, 1 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন, আরও বেশি বেশি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে সকলকে আমি আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। তৃণমূল